আচ্ছা, তো দেখেন যে বলছে যে কমেন্ট অফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য গ্রাস ইজ সিঙ্গিং, মানে এই টাইটেলের সিগনিফিকেন্সটাকে সেটা আলোচনা করো। তো কি বলছে, ডোরিস লেসিং novel দ্য গ্রাস ইজ সিঙ্গিং uses the title, now its title to symbolize several deep and meaningful aspects of the story. Okay, the title is taken from a poem named The Wasteland by T.S. Eliot. The novel reflects themes of silence, death, and harsh realities of life in southern Rhodesia of Zimbabwe. ঠিক আছে, ইন্ট্রোডাকশন করে এটা বলছে দ্য টাইটেল রিপ্রেজেন্টস মেরিস স্ট্রাগল উইথ দ্য ল্যান্ড, মানে ইন্ডিকেট করেছে কি যে মেরির ওই যে ডিক তার জায়গা জমি নিয়ে যে স্ট্রাগল, সেই স্ট্রাগলটা ইন্ডিকেট করা হয়েছে। তো দেখি কিভাবে ইন্ডিকেট করছে। দ্য নভেল মেক্স আস থিঙ্ক অ্যাবাউট দ্য ল্যান্ড অ্যান্ড নেচার অ্যারাউন্ড দ্য ক্যারেক্টার, যে এই নভেল আমাদেরকে মানে কিছু জায়গা জমি এবং তার আশেপাশে যে সমস্ত চরিত্র, মানে এখানে বলছে সেই জায়গা জমি যে সমস্ত লোকজনদের, সেগুলো সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে শেখায় বা সেগুলো সম্পর্কে আমাদেরকে বলে। ফর মেরি টার্নার দ্য ফার্ম ইজ এ প্লেস ওয়ার শি ফিলস আর ট্রাপড অ্যান্ড আনহ্যাপি, যেমন মেরির কাছে সেই ফার্মটা হচ্ছে কিসের সিম্বল, ট্রাপটের সিম্বল, মানে একটা ফাঁদের মতো, কারণ যেখানে সে আটকা পড়ে গেছে, কারণ সে কিন্তু শহরে থাকতে বেশি ফেভার করতো, আমরা সেটা গল্পে পড়ছিলাম। So the grass singing mean that না might mean that the land is alive and it reminds Mary of her struggle, যে যেমন এখানে বলছে গ্রাস ইজ সিঙ্গিং, তার মানে গ্রাসের মধ্যে মানে গ্রাসকে পার্সোনিফাই করা হয়েছে। ওকে, পার্সোনিফাই যে গ্রাসকে পার্সোনিফাই করা হয়েছে। তো পার্সোনিফাই করা বলতে আমরা কি বুঝি, মানে জীবন দান করা, যে গাছটা যেন বা ঘাসটা যেন হচ্ছে কথাবার্তা বলতেছে আর কি, বা গান টান গাছে, এটা তো ইনডাইরেক্ট হচ্ছে কি ওইখানে যে সমস্ত মানে আশেপাশের পরিবেশ, এটা মেরিকে তার জীবনের যে স্ট্রাগল সেগুলো মনে করিয়ে দিচ্ছে। তার মানে আমরা বলতে পারি কি, যেখানে ঘাস দ্বারা মেরির জীবনের যে মানে যন্ত্রণাগুলি, স্পেশালি ডিককে বিয়ে করার পরে তার জীবনে যে ঝামেলাগুলি আসে, সেইগুলোর যে সিম্বল আর কি, যে শি ফিলস, এখানে কি বলছে, শি ফিলস লাইক দ্য ল্যান্ড ইজ অ্যাগেনস্ট হার, তার কাছে মনে হয়েছে কি, মানে ওই সব কিছু আসলে তার অ্যাগেনস্টে, মানে কোনো কিছু তার পক্ষে না বা কোনো কিছু তার পছন্দসই না আর কি। দিস মেক্স আর লাইফ হার্ডার, লেসিং রাইডস, যেগুলো কিনা তার জীবনকে আরো বেশি মানে কষ্টসাধ্য বানিয়ে দিয়েছে। তার মানে ওই ঘাসগুলা দ্বারা মেরির জীবনের যে হার্ডশিপ স্ট্রাগল এগুলো ইন্ডিকেট করা হয়েছে ফার্স্ট স্টেজে আমরা দেখলাম। তার মানে এই নভেলের টাইটেলটা কিন্তু যথোপযুক্ত, স্পেশালি সেগুলা মেরির জীবনের যে যন্ত্রণা সেগুলো আছে। হ্যালো, এই স্টাডির কি সমস্যা আছে ভাইয়া? ওকে, এরপরে হচ্ছে 396 97। এখানে ওই সম্পর্কে একটা কোটেশন কি বলছে যে দ্য ভেলড ওয়াজ ডিম, এরপরে কি বলছে এভরিথিং ওয়াজ অন দ্য ভার্জ অফ কালার। এখানে ভেল শব্দের অর্থ সম্ভব যে তাদের যে ঘরটর এগুলো ইন্ডিকেট করা হয়েছে, যে ঘর ছিল কেমন অস্পষ্ট বা মানে ভাঙাচোরা টাইপের, এবং অন্য সবকিছুই আসলে কালারফুল ছিল এই টাইপের, একেবারে ভালো ছিল, শুধুমাত্র তাদের ঘরটা ব্যতীত মেবি। So this emphasizes how the grass and nature moves, আর এটা ইন্ডিকেট করেছে কি, যে ওখানকার ঘাস বা পরিবেশ আসলে সবকিছু পরিবর্তনশীল। ইভেন অ্যাজ মেরি অ্যান্ড ডিক স্ট্রাগল টু সার্ভাইভ, যে মেরি এবং ডিক তাদেরকে মানে সার্ভাইভাল বা জীবন ধারণের জন্য স্ট্রাগল করতে হয়েছে। সো নভেলের টাইটেলে যেমন বলছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং, সুতরাং আমরা এখানে বলতে পারি ঘাসগুলা গান গাইতে গাইতে মেরির মানে কথা বলতে বলতে মেরির জীবনে যে স্ট্রাগল বা দুঃখ দুর্ধর সেগুলো তাকে মনে করিয়ে দিচ্ছে। এটা গেল টাইটেলের ফার্স্ট মিনিং, যে যেটা মেরির জীবনের স্ট্রাগল গুলাকে রিপ্রেজেন্ট বা সিম্বলাইজ করে ফার্স্ট। সেকেন্ড কি বলছে, দ্য টাইটেল রিপ্রেজেন্ট, কোন লাইনে, কোন লাইনে? ফার্স্ট লাইনে বলছে এখানে মেরি আর ট্রিকের কথা বলছে, না না, এখানে মেরি আর ট্রিকের কথা বলছে। এখানে ল্যান্ড বলতে যে জায়গা, এবং সেই জায়গায় যে সমস্ত মানে আশেপাশে যে সমস্ত চরিত্র আসতো, এখানে তো আমরা মেরি আর ট্রিকের স্ট্রাগল দেখতে পাচ্ছি, তাই না? সুতরাং তাদের সম্পর্কে বলছে এখানে। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে যে দ্য টাইটেল রিপ্রেজেন্ট সাইলেন্ট চ্যান্টেড, দ্য সিঙ্কিং অফ দ্য গ্রাস ক্যান অলসো বি এ সিম্বল অফ ডেথ। ইন দ্য স্টোরি ডেথ ইজ অলওয়েজ নিয়ার, স্পেশালি ফর মেরি। The grass singing could be like a sad song that predicts the death that is coming. Mary's life ends tragically when Moses, আচ্ছা এখানে বলছে যে গ্রাসেরা তারা যেন সিঙ্গিং করতেছে, মানে তারা যেন কোনো কিছু বলতে চাচ্ছে। তো এটা কিসের সিম্বল, মেরির আপকামিং ডেথের একটা সিম্বল আর কি, মানে
যেন তারা দুঃখের গান গাইতেছে। এটা তারা ইন্ডিকেট করেছে কি যে মেরির জীবনে নেগেটিভ কিছু আসতে চলছে। যেমনটা আমরা নভেলের লাস্টে দেখি কি যে মেরিকে যে বোঝে সে হত্যা করে খুব ট্র্যাজিক্যালি। যে he the servant kills her আর has kills her. The land and the grass seem to know that this will happen. যে সেগুলো যেন নভেলে একেবারে শুরুতেই বলা হয়েছে। মানে এই যে ঘাসগুলো যেন গান গেয়ে গিয়ে মেরিকে সেটা জানিয়ে দিচ্ছে যে তোমার সাথে ভয়ঙ্কর কিছু আসতে চলছে। The story even starts with যে মেরি টার্নার ওয়াইফ অফ রিচার্ড টার্নার এ ফার্মার অ্যাট কি নিজি বুশ আর কি was found to murder যে তাকে হত্যা করা অবস্থায় পাওয়া গেছে এখানে। সো মাঠে আচ্ছা ওকে হুম যে হচ্ছে এই যে যে মেরি টার্নার তার মানে আপকামিং ডেথ সেটাকে এখানে টাইটেলের মাধ্যমে ইন্ডিকেট করা হয়েছে ওকে যে শ্রীলঙ্কা আচ্ছা ওকে যে হচ্ছে তারা মানে লাস্টে সে যে মারা যাবে সেইগুলোর জন্য এখানে যে ঘাসগুলো আছে ঘাসগুলা যে গান গেয়ে গিয়ে তাকে স্মরণ করিয়ে দিচ্ছে বা তাকে মনে করিয়ে দিচ্ছে। সো এখানে আরেকটা আমরা দেখলাম কি যে সাইলেন্স বা নীরবতা বা নিস্তব্ধতা বা এখানে সাইলেন্স না দিয়ে ডেথ অথবা হচ্ছে আপকামিং সিম্বল অফ ডেথ এটা লিখলে ভালো হয়। যে মেরির ডেথ যে আসছে তো সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। এরপর বলছে যে আপকামিং সিম্বল অফ ডেথ। হ্যাঁ আপকামিং সিম্বল অফ ডেথ জি। এরপর কি বলছে কানেকশন টু দ্য আফ্রিকান সেটিং যে টাইটেল অলসো টাইস ক্লোজলি টু দ্য আফ্রিকান সেটিং অফ দ্য নভেল। দ্য গ্রাস ইজ এ প্রমিনেন্ট ফিচার অফ দ্য সাউদার্ন রোডেশিয়ান ল্যান্ডস্কেপ। মানে এই যে যে রোডেশিয়ান বা আফ্রিকান যে কান্ট্রিগুলোতে আমরা জানি অনেক যে জব জঙ্গল থাকে সুতরাং এখানে আমরা টাইটেলে কিন্তু গ্রাসের সিম্বলটা পাচ্ছি। সুতরাং এটাতে ইন্ডিকেট করেছে কি সে আফ্রিকান যে সেটিং গুলো আর কি বা আফ্রিকা যে সেই কি বলে যে একটা মানে পুরাতন একটা সভ্য সমাজ আর কি। যে দিস সিম্বলাইজেস দ্য ভাস্ট অ্যান্ড আনটেমড ল্যান্ড। আনটেম শব্দটা তো মানে যেগুলো বশ না মানে জনমানবহীন যে জায়গাগুলো। So the text starts the world was a miracle of color and for all for her all for her এখানে হার বলতে হচ্ছে এই যে যে সেই রোডেশিয়ার কথা ইন্ডিকেট করা হয়েছে ওকে। যে মানে সেই ল্যান্ডের সব জায়গা মিরাকেল আছে আর কি মানে রহস্য এগুলা ইন্ডিকেট করা হয়েছে। আর হার বলতে আমরা জানি দেশকে মায়ের সাথে তুলনা করে সেই জন্য এখানে তার প্রোনাউন হিসেবে হার ইউজ করছে ওকে। This indicates how the land is vibrant and alive, yet indifferent to human existence. যেখানে ইন্ডিকেট করছে কি ল্যান্ডটা কতটা ভাইব্রেন্ট মানে সেই ল্যান্ডে অনেক সেই ঘাস টাস বা হচ্ছে অনেক কিছু জন্মায় কিন্তু মানুষের প্রতি সেগুলো কেমন টোটালি উদাসীন টাইপের। আচ্ছা এরপর কি বলছে যে দ্য গ্রাস সিঙ্গিং রিপ্রেজেন্টস দ্য ভয়েস অফ আফ্রিকা। এখানে গ্রাসেরা গান গায় তাদের ইন্ডিকেট করা হয়েছে কি মানে সেই যে যে হচ্ছে আফ্রিকা যেন এরকম গান গেয়ে তার যে দুর্দশা সেগুলোর কথা জানান দেয়। যে পাওয়ারফুল রিলেন্টলেস ফোর্স দ্যাট শেপস দ্য লাইভস অফ ক্যারেক্টার যেটা কি ওইখানে যে সমস্ত চরিত্ররা থাকে তাদের জীবনকে ওইভাবে শেপ করে বা করতে পারে। So, এখানে এই নভেলের টাইটেলের যে কেরাস আছে সেই কেরাস দ্বারা ইন্ডিকেট করা হয়েছে কি আফ্রিকার মতো মানে কি আফ্রিকার একটা দেশ সাউদার্ন রোডেশিয়া সেই এলাকার যে সেটিং সেই সেটিংটাকে ইন্ডিকেট করা হয়েছে। টেস্ট বুঝতে কি সমস্যা আছে ভাইয়া? মানে আফ্রিকান লোকজনদের যে দুঃখ দুর্দশা ভালো দিক খারাপ দিক এই সবগুলো ইন্ডিকেট করছে। মানে ভয়েসে তো শুধু খারাপ দিক বলবো না সবকিছু বলবো তাই না? একটা বাংলা film দেখি। হ্যাঁ মানে ওখানে তাদের জঙ্গল বলতে টোটাল আফ্রিকাকে ইন্ডিকেট করছে বুঝছেন। আচ্ছা পরেরটা দেখতে চাইলে ওকে এরপরে বলছে যে দা না হ্যাঁ ভাইয়া
আচ্ছা, ইনডিফারেন্ট মানে উদাসীন, হিউম্যান এক্সিস্টেন্স না মানুষের অস্তিত্ব, তার মানে ওইখানে আফ্রিকান লোকজন নির্যাতনের সম্মুখীন হয়, কিন্তু তাদের প্রতি সেই যে নেচার, মানে আফ্রিকান এখানে যেহেতু সেই যে যে হচ্ছে কি ঘাসগুলো দ্বারা আফ্রিকান যে সমাজ এটাকে ইন্ডিকেট করা হয়েছে না, বা আফ্রিকার দেশটাকে ইন্ডিকেট করেছে, সুতরাং সেই দেশ তাদের দেশের লোকজনদের যে আচার মানে অবস্থা এগুলোর প্রতি সম্পূর্ণ উদাসীন, তাই ওখানে ইন্ডিকেট করা যাবে। হচ্ছে না এখন? মানে কি, ওই দেশের থেকে ওই দেশের লোকজনেরা আসলে অনেক নির্যাতনের সম্মুখীন হয়, তো সেই দেশটাকে ওই নির্যাতন মানে নির্যাতিত লোকজনদের প্রতি টোটালি উদাসীন, ইনডিফারেন্ট, তাই বলছে। এবার বুঝছেন? আচ্ছা, এরপরে কি বলছে, দ্য আইডিয়া অফ আনহিয়ার্ড ভয়েসেস, কি বলছে যে দ্য টাইটেল কি লেখা ওটা, সাজেস্ট দ্য আইডিয়া অফ আনহিয়ার্ড ভয়েসেস, দ্য গ্রাস মাইট বি সিঙ্গিং বাট ইট ইজ এ সং নো ওয়ান হিয়ার্স, মানে ঘাসে গান গাইতেছে বাট এটা আসলে কেউ শোনে না, মানে এখানে আফ্রিকানের যে নির্যাতন না সেই কথাগুলোই বলছে, তাই যে নো ওয়ান হিয়ার্স। সিমিলারলি ইন দ্য নভেল দ্য আফ্রিকান ওয়ার্কার্স আর অপ্রেসড অ্যান্ড ভয়েসলেস অ্যান্ড ইভেন মেরিস ওন ক্রাইস ফর হেল্প আর ইগনোরড, মানে যে এখানে আফ্রিকা যারা থাকে সবাই আসলে কি নির্যাতিত হয়, মানে সবাই উপেক্ষিত হয়, যেমনটা আফ্রিকা যারা নিগ্রো তারা সবাই এরকম নির্যাতিত, ইভেন মেরি যে তার সেও যে এরকম দুঃখ দুর্দশায় থাকে, তার প্রতিও আফ্রিকা নিজে সে মানে কোনো প্রকার ভ্রুক্ষেপ করে না, তো তাই ইন্ডিকেট করা হয়েছে। যে কি দ্য নভেল ডেসক্রাইবস দিস ইন সাচ ওয়ে দ্য বুশ ওয়াজ কনকারিং দ্য ফার্ম, মানে ফার্মের চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, কিন্তু সেই সমস্ত জঙ্গলগুলো আফ্রিকার যারা লোকজন তাদের প্রতি উদাসীন, ইভেন এই যে যে মেরি তার প্রতিও উদাসীন, সুতরাং এখানে সেই জঙ্গলগুলা গান গায় বাট তাদের যে তারা যেন কোনো কোনো কিছু বলতে পারে না, ওকে, তো তাই এখানে ইন্ডিকেট করা হয়েছে, মানে যে তারা শুনে কিন্তু কোনো কিছু বলার মতো এবিলিটি নেই, মানে ভয়েসলেস যাকে বলে। বুঝছেন কি? আচ্ছা, এরপর বলছে রিফ্লেক্স হাউ মেরিজ ভয়েস লাইক দ্য গ্রাস সং গোস আনহার্ড অ্যান্ড আননোটিসড বাই দোজ অ্যারাউন্ড হার, যেমন মেরি তার যে দুঃখ দুর্দশা ওই মানে খেরাসের মতো, যেমন ওই ঘাসের গান কেউ শোনে না, মেরির দুঃখ দুর্দশার কথা কেউ আসলে শোনে না বা ভাবে না, তাকে নিয়ে নোটিস করে না। যে দিস হাইলাইট দ্য থিম অফ অপারেশন অ্যান্ড সাইলেন্স, এগুলো দ্বারা কি যে নির্যাতন বা সাইলেন্স এই থিমটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপরে বলছে দ্য সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, লাস্টলি দ্য টাইটেল সিম্বলাইজেস দ্য ন্যাচারাল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, খিরাস গ্রোস সিংস অ্যান্ড ডাইস ওয়ান কি অনলি টু গ্রো অ্যাগেন, মানে এখানে বলছে যে সবকিছু আসলে জন্মায় মারা যায়, এই যে লাইফ সাইকেল এটাকে ইন্ডিকেট করা হয়েছে। কি বলছে যে দিস রিফ্লেক্টস মেরিস ওন লাইফ সাইকেল, হার লাইফ এ স্ট্রাগল অ্যান্ড আলটিমেট ডেথ বিকাম পার্ট অফ ন্যাচারাল অর্ডার, মানে এগুলো হচ্ছে সেই ঘাসের মতো, ওকে, অন্য যেমন ঘাস হয় জন্মায় এরকম ভাবে মেরির সেও মানে জন্মগ্রহণ করছে, বড় হয়েছে, লাস্টে আবার সে মারা গেছে, সো এই যে লাইফ টু ডেথের যে জার্নি এটাকে ইন্ডিকেট করা হয়েছে। যে দিস সিম্বলাইজেস না, এর আগে আরেকটু আছে, কি বলছে যে হচ্ছে দ্য নোবেল মেনশন দ্য স্কাই ওয়াজ কালারলেস অ্যান্ড ইমেন্স, this suggests the endless cycle of life in nature. Mary's death is a return to the earth where the grass will continue to sing. কি বলছে লাইনে দেখে লই। So this suggests the endless cycle of life in nature, মানে নেচারে সবকিছু এন্ডলেস টাইপের, একটা হয় আবার মারা যায় আবার হয়, ওকে বুঝলাম। যে মেরিজ ডেথ ইজ এ রিটার্ন টু দ্য আর্থ, তো মেরির ডেথও কি এখানে হচ্ছে সে মারা গেছে বাট আবার হচ্ছে সে আর্থে কি রিটার্ন করছে। হোয়ার দ্য গ্রাস উইল কন্টিনিউ টু সিং ওভার হার গ্রেভ, সেখানেও আচ্ছা এখানে বলছে মেরিকে যে কবর দেওয়া হয়েছে, ওকে, মানে সবকিছুর আসলে কি জন্ম মৃত্যু আছে, তো ঘাসেরা যেভাবে জন্মায় আবার মারা যায়, তো মেরি সে যে মারা গেছে অবশ্যই সে আবার ফিরে আসবে, তো তার ফিরে আসাটাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে, তার গ্রিপ বা কবরের উপরে ঘাস জন্মাবে, সুতরাং এইটি হচ্ছে তার যে রিটার্ন, কিন্তু এভাবে লাইফ সবসময় মানে এরকম লাইফের যে সাইকেল সেটা চলমান থাকে, ওকে। যে দিস সিম্বলাইজেস দ্য অনগোয়িং সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, এটা ইন্ডিকেট করেছে কি ন্যাচারাল ওয়ার্ল্ডে মানুষের যে মানে যে জন্ম মৃত্যু এই সমস্ত যে কথাবার্তা আর কি। সো এখানে টাইটেল দ্বারা কি আবার লাইফ টু ডেথ যে জার্নি এটাকে ইন্ডিকেট করা হয়েছে, যেভাবে বলা হয়েছে যে ঘাস বা গাছপালা এগুলো যেভাবে জন্মায় আবার মারা যায়, একই রকম মেরি সেও মারা গেছে বাট সেও আবার রিটার্ন করছে, কিভাবে যে তার কবরে আবার ঘাসগুলো জন্মায়, সেটাই হচ্ছে তার মানে সিম্বল। কি কোটেশন পর্যন্ত?
হ্যাঁ, ওই যে কোটেশন পর্যন্ত, না না সমস্যা নাই, কোটেশন পর্যন্ত এই লাইফ মানে লাইফ ডেথের যে জার্নি বা সাইকেল সেটা এখানে বলা আছে, এবং সেটা মেরির সাপে কতটুকু লিখলে হবে, সমস্যা নাই। So last step in simple words, the title the Grassy singing reflect the main themes of the story. It shows that the land, the struggles of the characters and the tragedies they face are connected. মানে এগুলো ইন্ডিকেট করেছে কি এই ল্যান্ডের সাথে আসলে আশেপাশের যে পরিবেশ বা চরিত্র সবকিছুর একটা সম্পর্ক আছে বা একটা কানেকশন আছে, সেগুলো ইন্ডিকেট করা হয়েছে। তো এই হচ্ছে নভেলের টাইটেলের সিগনিফিকেন্সটা কি, ওকে? সমস্যা হবে কি ভাই এটা নিয়ে? আচ্ছা, তাহলে এরপরে 17 নম্বরটা দেখেন। The novel The Grassy Singing is a story of failed marriage. Discuss it. Doris Lessing novel The Grassy Singing is a powerful story about the breakdown of a marriage between Mary and Dick Turner set in southern Rhodesia, modern day Zimbabwe. This novel explored the lives of two individuals trapped in an unhappy relationship. It shows how their differences lack of communication and the harsh reality of their environment lead to their failure as a couple. Okay, মানে তার আশেপাশে পরিবেশ, তারপরে যে তিক্ত বাস্তবতা, এগুলো আসলে কিভাবে তাদের মানে সম্পর্কটা আরো বেশি খারাপতর করে ফেলছে সেগুলো ইন্ডিকেট করছে। দ্য নোবেল হাইলাইটস দ্য লোনলিনেস, ফ্রাস্ট্রেশন এন্ড ইভেনচুয়াল ট্রাজেডি দ্যাট স্টেমস ফ্রম দেয়ার কনফ্লিক্টেড ইউনিয়ন। এই নোবেল হাইলাইট করেছে কি তাদের একাকিত্ববোধ বা ফ্রাস্ট্রেশন, তারপরে তাদের যে মানে ট্রাজেডিটা আর কি, দ্যাট স্টেমস ফ্রম দেয়ার কনফ্লিক্ট ইউনিয়ন, যেগুলো কোথা থেকে উদ্ভূত হয়েছে তাদের এই যে কনফ্লিকচুয়াল ইউনিয়ন থেকে, মানে তাদের সম্পর্কটা স্বাভাবিক ছিল না, তাদের সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব ছিল, সেইখান থেকে এগুলো তাদের লোনলিনেস, তারপরে ফ্রাস্ট্রেশন বা ইভেনচুয়াল ডেথ এগুলো আসছে। তো নোবেলে সেইগুলোই হাইলাইট করা হয়েছে, ওকে? এরপর কি বলছে? দ্য আনহ্যাপি বিগিনিং, দ্য ম্যারেজ বিটুইন মেরি অ্যান্ড ডিক টার্নার। আচ্ছা, তো বলছে যে the marriage between Mary and Dick Turner begins without love or real affection. Mary marries Dick not out of love but because কি বলছে যে wait, হুম, যে but because he feels pressured by society to settle down, মানে সে হচ্ছে ডিককে বিয়ে করছে কেন? কারণ মানে সমাজের লোকজন তাকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলতেছিল, সুতরাং সমাজের লোকজনদের চাপের জন্য সে বিয়ে করতে রাজি হয়েছে। যেমন এখানে বলছে যে as she begin looking around to for someone to marry, সে আশেপাশে যে বিয়ের জন্য কাউকে খুঁজতে আরম্ভ করে আর কি। বলছে Dick on the other hand marries Mary because he believes he needs a wife to help him on the one দিকে ডিক বিয়ে করছে কারণ তার একজন হেল্পিং হ্যান্ড দরকার ছিল, যে হি ইজ ফুলি অ্যাওয়ার অফ হিজ ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, ছাড়া তার আর্থিক অবস্থা ভালো ছিল না আর কি। ওকে, হতে পারে সে মেরিকে বিয়ে করছে যাতে করে তারা দুইজনে মিলে ফার্মে একসাথে কাজ করতে পারে, যাতে করে অ্যাটলিস্ট তাদের অবস্থা একটু ভালো হয় আর কি। Just as the novel says, she would be saved from herself by marrying him, and then she had felt the emptiness, the lack of emotional connection. তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইজনের সম্পর্কটা শুরু হয় কি আনহ্যাপিলি, দুজনে বিয়ে করছে মানে আলাদা আলাদা উদ্দেশ্য, এখানে কোনো লাভ টাভ বা অ্যাফেকশন কোনো কিছু ছিল না। The lack of emotional connection lays the foundation of their failed marriage. Now, for their failed marriage, neither of them enters the relationship with genuine affection of understanding. তার মানে তাদের সম্পর্কটা কি খারাপ টাইপের ছিল, ওকে? মানে শুরুটাই হয় খারাপ কোনো কিছুর মাধ্যমে। এই ফার্স্ট স্টেশনটা কি সমস্যা হচ্ছে? লেন দ্য ফাউন্ডেশন কোথায়? ফাউন্ডেশন একদম লাস্টে হচ্ছে নিদার অফ দ্য কোন স্টেশন যাবে আমি তো পাচ্ছি না। কোটেশনের পরের লাইন, ও আচ্ছা, যে দ্য ল্যাক অফ ইমোশনাল কানেকশন, মানে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না, যেটা লেইজ দ্য ফাউন্ডেশন, এটাই আসলে ভিত্তি তৈরি করছে কিসের? ফর দেয়ার ফেল্ড ম্যারেজ, তাদের এই যে ফেল্ড ম্যারেজের, তাই বলছে। আচ্ছা, এটা বলছে মেরিস ডিসকন্টেন্ট, যে ফ্রম দ্য মোমেন্ট মেরি অ্যারাইভস এট দ্য ফার্ম শি ইজ ডিপলি আনহ্যাপি, দ্য ফার্ম ইজ আইসোলেটেড হেয়ার, দ্য লাইফস্টাইল ইজ ফার ফ্রম হোয়াট মেরি ইজ ইউজ টু ইন দ্য সিটি, মানে সে শহরে যেমন জীবনযাপন করতেছিল বাট ফার্মের জীবনযাপন ওইরকম টাইপের ছিল না। শি ফাইন্ডস দ্য হাউস, সে মানে ফার্মের ঘর বাড়ি দেখে কেমন, শার্ট অ্যান্ড ডার্ক অ্যান্ড স্টাফি, বন্ধ হয়ে আছে, অন্ধকার আচ্ছন্ন এবং নোংরায় পরিপূর্ণ আর কি। আচ্ছা, এরপর কি বলছে যে দ্য ফার্মস হার্ডশিপ অনলি অ্যাড টু হার মিজার, সুতরাং
ফার্মের যে কঠোর দিনগুলো মানে যে পরিশ্রম এগুলা তার দুর্ভোগকে আরো বেশি বাড়িয়ে দেয় জাস্ট মেরিজ ডিসকন্টেন্ট উইথ হার নিউ লাইফ রিফ্লেক্ট দ্য গ্রোয়িং ডিস্টেন্স বিটুইন হার অ্যান্ড ডিক যে তার নতুন জীবন তাকে এবং ডিকের মধ্যে কি আরো সম্পর্কটাকে মানে দুজনকে আরো বেশি আলাদা করে দেয় ওকে বাট সম্পর্কটা আরো বেশি স্ট্যান্ড করে ফেলে তারপর কি বলছে ল্যাক অফ কমিউনিকেশন যে দ্য ফেইলিয়ার অফ মেরি অ্যান্ড ডিক মেরিস ইজ অলসো রুটেড ইন দেয়ার ইনএবিলিটি টু কমিউনিকেট ইফেক্টিভলি তাদের একে অপরের সাথে ভালো মতো মানে কমিউনিকেট করতে পারে না বা তাদের কমিউনিকেশনের অভাব থাকে আর কি ওকে তো হচ্ছে এরপর বলছে কি যে দে রিয়ারলি টক অ্যাবাউট দেয়ার ফিলিংস অফ অর কনসার্নস মানে একে অপরের ভালো মন্দ চিন্তা ভাবনা করতো না ফর এক্সাম্পল হোয়েন মেরি সাজেস্ট মেকিং চেঞ্জেস টু দ্য ফার্ম অফ দেয়ার লাইফ স্টাইল দ্য লাইফ স্টাইল ডিক ডিসমিসেস আর যেমন মেরি যখন কোনো কিছু বলে ডিক সেটাকে প্রত্যাখ্যান করে so the lack of communication creates a barrier between them this prevents them from understanding or supporting each other this ultimately leads to further isolation তার মানে তাদের lack of communication ও ফিল্ড মেরির জন্য তোমার একটা কারণ এরপর হচ্ছে কি হ্যাঁ যেমন না ফার্মের জীবনযাপন সে পছন্দ করতো না ফার্ম সে পছন্দ করতো কিন্তু এই যে যে ডিক যেভাবে ফার্মটা পরিচালনা করতো সেটাকে সে পছন্দ করতো না এই জন্য সে পরিবর্তন আনতে চাচ্ছিল ওকে যেমন এই যে যে মেরি সে টার্কি থাকে সে টার্কি পালন করার কথা বলে না সে বরঞ্চ শুকর পালন করার কথা বলে এরকম একটা লাইন আছে কিন্তু ডিক তাতে রাজি হয় না এরকম বুঝছেন আচ্ছা এরপর কি বলছে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল কি বলছে যে ডিক্স কনস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল স্ট্রাগল পুট এডিশনাল এট স্ট্রেন অন দেয়ার মেসারদের মানে আর্থিক অবস্থা তাদের সম্পর্কটা খারাপ হবার কারণ হিজ ফেইল্ড অ্যাটেম্পটস এট ফার্মিং যেমন হচ্ছে এই যে ডিক সে ভালো মতো ফার্ম করতে পারতো না, তার ফার্মিং সম্পর্কে অত বেশি জ্ঞান বা নলেজ ছিল না আর কি যে দিস ইনক্লুডস হিজ আনসাকসেসফুল এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট অ্যানিমাল যেমন এই যে মেরিস ফ্রাস্ট্রেটেড বাই ডিক্স ডিসিশন যে ডিক যে সিদ্ধান্তগুলো নিতে এগুলো আসলে ভালো টাইপের ছিল না Lezing says ki she came to the farm and had been driving হ্যাঁ ভাইয়া কোন লাইন Dick's constant financial struggles put additional strain on their marriages ওইখানে হিসটা মানে ফুল স্টপের পরিবর্তে কমা লিখবেন হিসটা এইচটা ছোট হাতের লিখবেন এ তার একসাথে হবে একসাথে হইলে মিনিংফুল হবে বাট শুধু ওইটুকের ওইখানে কোনো ভার্ব নাই আচ্ছা এরপর কি বলছে she begins to lose respect for him the না কি লেখা এটা বলছে না constant worry about money makes their marriage even more untenable ওকে যে তাদের মানে অর্থ যে টাকা পয়সা এগুলো নিয়ে তাদের সম্পর্কটা আরো বেশি খারাপ হয়ে যায় আর কি সুতরাং তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাগল কি এই তাদের যে হচ্ছে মানে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে অন্যতম একটা কারণ এরপর কি বলছে মেরিস ইমোশনাল ব্রেকডাউন যে অ্যাজ দ্য মেরিস কন্টিনিউস টুয়ার্ডস এর মানে যেহেতু সম্পর্কটা আরো খারাপ হতে আরম্ভ করে মেরি এক্সপেরিয়েন্স এ কমপ্লিট ইমোশনাল breakdown. Her feelings of entrapment and her fear of the future led her to become increasingly unstable মানে এই যে তার এখানে ফাঁদে পড়ার মতো একটা অবস্থা ওকে এছাড়া ভবিষ্যতে কি হবে না হবে এইগুলো ভেবে মানে সে আরো বেশি অস্থির হয়ে যায় আর কি মেরি's mental state reflect the hopelessness of their marriage সুতরাং মেরি মানসিকভাবে এমনটা ভেঙে পড়ে যেন সে তাদের বিয়ের প্রতি মানে আর কোনো ওইরকম যে ভরসা রাখতে পারে না আর কি অসহায়ের মতো হয়ে যায় ওকে হোপলেস হয়ে যায় আশাহত হয়ে যায় she becomes more detached from really and more resentful of dick মানে সে রিয়েলিটি থেকে যেন আলাদা হয়ে যায় আর কি মানে সে বাস্তবতায় থাকতে পারে না এবং এই যে যে হচ্ছে ডিক তার থেকে আস্তে আস্তে বা তাকে ঘৃণা করতে আরম্ভ করে রিজেন শব্দের অর্থ হেয় করা আর কি তার মানে মেরির এই যে যে ফার্মের অবস্থা তাছাড়া টিকের সাথে তার যে ল্যাক অফ কমিউনিকেশন এইগুলোর জন্য সেও মেন্টালি অনেকটা ভেঙে পড়ে যেগুলোর জন্য তাদের মানে সম্পর্কটা আরো বেশি আস্তে আস্তে নষ্ট হতে আরম্ভ করে এবার কি বলছে দ্য ফাইনাল ট্রাজেডি যে দ্য আলটিমেট ফেইলিয়ার অফ মেরি অ্যান্ড ডিক্স ম্যারেজ ইজ মার্কড বাই দ্য ট্রাজিক ইভেন্টস লিডিং টু মেরিজ ডেথ এবং সবশেষে আমরা লাস্ট আলটিমেট রেজাল্টটা কি দেখি মেরির ডেথ আর কি যে their relationship has declined to the point where Mary becomes obsessed with the house by Moses তাদের
সম্পর্কটা সব শেষ, মানে শেষ হয়ে যায় কখন? যখন কিনা মেরি সে তাদের বাসায় যে চাকর মোজেস তার প্রতি আকৃষ্ট হয়। শি লজেস অল কানেকশন উইথ ডিক। সে ডিকের প্রতি মানে তার তো সম্পর্ক সব মানে লস্ট করে ফেলে আর কি। ইন দ্য ফাইনাল চ্যাপ্টার মোজেস কিলস মেরি, লেজিং সেজ অ্যাবাউট দিস। মেরি টার্নার, wife of Richard Turner, a farmer at Nijil, was found murdered. This symbolizes the complete collapse of their marriage and the destructive consequence of their failed relationship. তারা ইন্ডিকেট করছে কি তাদের সম্পর্কের ইতিটা আর কি। ওকে, এবং যে এই যে যে হচ্ছে ফেইল্ড রিলেশনশিপের আসলে ফলাফলটা কেমন টাইপের হয়, যে এখানে কেউ একজন মারা যায় বা যে কাউ আসলে মানে যে কোনো একজন শেষ হয়ে যায়, যেমনটা এখানে মেরি হয়েছে আর কি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। হুম। হ্যাঁ, 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 অবশ্যই সে সে অসুস্থ ছিল। ইভেন যখন তার ডেথ নিউজ জানতে পারে সে একটা গাড়িতে বসে তাকাইয়া থাকে শুধুমাত্র, এবং লাস্টে সে মানে হচ্ছে অজানার উদ্দেশ্যে রওনা হয় এরকম। তো এই হচ্ছে ফেল্ড ম্যারেজ আর কি, কি সম্পর্কটা কেন ফেল্ড ম্যারেজ হয়েছিল বুঝছেন। এরপরটা দেখেন, হাউ আর দ্য ব্ল্যাক আফ্রিকানস ট্রিটেড ইন দ্য গ্রাসি সিঙ্গিং, অথবা থিম অফ কলোনিয়ালিজম। আগে দেখো, লাইট দিয়ে দেখো আগে। ওকে, তো এখানে কি বলছে, ডোরিস লেসিংস novel দ্য গ্রাসি সিঙ্গিং ইজ সেট ইন সাউদার্ন রোডেশিয়া আন্ডার colonial rule. The novel presents the cruel treatment of black Africans by white settlers. Through Mary and Dick Turner's lives, the novel expose. Huh? হইছে তো, অল্প একটু দিও। আচ্ছা, ওকে। Because the novel exposes the systematic racism and oppression that black Africans endure. মানে এখানে বলছে মেরি এবং ডিকের সম্পর্কে বা তাদের জীবনযাপনের মাধ্যমে ব্ল্যাক আফ্রিকানদেরকে কতটা নির্যাতন করতে হয়েছে সেটাকে ইন্ডিকেট করা হয়েছে, বা ব্ল্যাক আফ্রিকানরা কতটা নির্যাতন এন্ডিওর বা সহ্য করতো। So this illustrates a complex web of social injustice. Okay? এটা ইলিস্ট্রেট বিশ্লেষণ করে কি সামাজিক অবিচার, মানে এই যে যে সামাজিক অবিচারের যে জটিলতা সেগুলা এখানে হাইলাইট করা বা ইলিস্ট্রেট করা হয়েছে নভেলের মাধ্যমে। ইকোনমিক এক্সপ্লয়টেশন বা আর্থিক যে নির্যাতন, অ্যান্ড সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন, অথবা এই যে যে মনস্তাত্ত্বিক যে মানে অন্যদেরকে ম্যানিপুলেট করা, ওকে, হচ্ছে প্রভাবিত করা, প্ররোচিত করা। যেমন এই যে যে কি ভেরি সে দেখেন নিগ্রোদের সাথে একদমই ভালো আচরণ করতো না, কিন্তু যে যখন তার স্বামী অসুস্থ হয়ে পড়ে সে ফার্মটাকে মেনটেন করতো, বাট নিগ্রোদের সাথে একদমই ভালো আচরণ করতো না। ইভেন সে তাদেরকে ঠিক মতো অর্থ সম্পদ দিত না। এবং হচ্ছে ফার্স্টে যখন মজুদ আসে সে কিন্তু চুপচাপ থাকতো, কারণ সে ভয় পায়। তো পরবর্তীতে যখন মেরি তার প্রতি আকৃষ্ট হয় সে বুঝতে পারে, সে আস্তে আস্তে পাওয়ারফুল হয়ে পড়ে। তার মানে দেখেন এই যে যারা নিগ্রো এরা সাইকোলজিক্যালি কি ওয়েক টাইপের, ওকে, তারা মনে করে যে তারা ডোমিনেটেড হবে এবং হোয়াইটরা তাদের উপর ডোমিনেশন হচ্ছে কি চালাবে। এই সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনটা এই নভেলে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ ভাইয়া। জি। আচ্ছা, এই যে যে ডিক আর মেরি এরা কি আফ্রিকান নাকি এরা ইউরোপিয়ান? ইউরোপিয়ান, তার মানে ওরা হোয়াইট। লাইন বলছে দা নভেল প্রেজেন্টস, এই নভেলে প্রেজেন্ট করা হয়েছে দ্য ক্রুয়েল ট্রিটমেন্ট, নৃশংস আচরণ অফ ব্ল্যাক আফ্রিকান, মানে ব্ল্যাক আফ্রিকানদের উপরে যেগুলো করা হয়, কারা করে? বাই হোয়াইট সেটলার, যারা হোয়াইট সেটলার তারা যে মানে নির্যাতনগুলো করে সেইটাই নভেলে প্রেজেন্ট করা হয়েছে। এত সহজ একটা লাগবে। না, না, বাই মানে দ্বারা, তো বাইয়ের পর তো হোয়াইটরা আছে, তাই না? আচ্ছা, এরপর কি বলছে, সিস্টেমেটিক ডিহিউম্যানাইজেশন। ডিহিউম্যানাইজেশন মানে হচ্ছে অমানবিক যে আচরণ আর কি। দ্য ডিহিউম্যানাইজেশন অফ ব্ল্যাক আফ্রিকানস ইজ এ রিকারিং থিম ইন ক্লাসিক ন্যারেটিভ। মেরি টার্নার্স ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নভেল। শি অফেন ডিরেক্টস টু হার ব্ল্যাক হাউস বয়। সে কি করে, তার বাসার যে হাউস বয় তাকে ফেরাই হচ্ছে মানে এরকম ভাবে দিক নির্দেশনা দেয়, মানে সে যেহেতু মালকিন সে দিক নির্দেশনা দিতেই পারে, এটা স্বাভাবিক। মোজেস মোজেস প্লেস এ ভাইটাল রোল। এখানে তাইলে লিখতে পারেন হচ্ছে ইনস্ট্রাক্টেড, অথবা ইনস্ট্রাক্ট, যে সাথে দিক নির্দেশনা দেয়। ইনস্ট্রাক্ট দিক নির্দেশনা, যে থার্ড পারসন তার মানে ইনস্ট্রাক্টস হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর কি বলছে যে মোজেস
প্লেস এ ভাইটাল রোল ইন মেনটেইনিং দ্য হাউস হোল্ড, সে কি মানে ওই বাসাটাকে দেখভাল করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি। এরপর বলছে যে মেরি ডিসকাসেস, কি আছে, মেরি ডিসকাসেস, না না মেরি টার্নার, মেরি টার্নার না, ও রাইট, dismissively, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মেরি, যে মেরি dismissively refers to him as a part of this boys, depriving him of his individuality and adulthood, কি মেরি dismissively refers টু হিম, সে তাকে বলে আর কি বা বোঝায় as a part of this boys, ওই ভালো এখানে সম্ভবত দিস বয়েজ দ্বারা মানে মিশন বয় আর কি ওদেরকে ইন্ডিকেট করা হয়েছে বা নিগ্রোদেরকে ইন্ডিকেট করা হয়েছে আর কি, ওকে। মানে মেরিও তাকে নিগ্রো মনে করে আর কি একেবারে টোটালি, যে ডিপ্রাইভিং হিম অফ হিস ইন্ডিভিজুয়ালিটি এন্ড অ্যাডাল্টহুড, এবং সে যে বড় হয়েছে বা তার যে একটা ইন্ডিভিজুয়ালি আছে এগুলা সে মনে করে না, মানে এগুলা থেকে সে তাকে বঞ্চিত মনে করে, তাই বলছে, মানে তাকে মানুষ বলে মনে করে, এটা হচ্ছে সহজ কথা। দিস হাইলাইটস এ জেনারেল কলোনিয়ালিটি, ওটাতে ইন্ডিকেট করছে কি সাম্রাজ্যবাদী যে মনোভাব। ফর ইনস্ট্যান্স মেরি ক্যাজুয়ালি ডিসমিসেস মোজেস উইথ, যে কি ফর ইনস্ট্যান্স যেমন একবার কি করে, মেরি ক্যাজুয়ালি ডিসমিসেস মোজেস উইথ, যে মেজি একেবারে স্বাভাবিকভাবে মোজেসকে একবারে মানে হচ্ছে ডিসমিস করে দেয়, মানে ডিসমিস শব্দটা চাকরিচ্যুত করা বা তাড়িয়ে দেওয়া বোঝায়, যে এক্সকিউজ মি বাট ইউ নো হোয়ার দিস বয়েস আর, বাট ইউ নো হোয়ার দিস বয়েস, আগে পরে কোনো লাইন আছে আর কি, ওকে। এক্স্যাক্টলি এখানে মিনিং ওইরকম আসবে না, এক্সকিউজ মি মানে হচ্ছে শুনতে পারবো এরকম কিছু বোঝায়, বাট ইউ নো তুমি জানো হোয়ার দিস বয়েস আর, যে এই লোকেরা আসলে কোন জায়গায় থাকে বা এই লোকদের তুমি ভালো মতোই চিনো আর কি, হতে পারে আগে পরে কোনো লাইনে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে ওইরকমই হবে। তো বলছে যে দিস ল্যাঙ্গুয়েজ নট অনলি রিফ্লেক্ট মেরিস প্যাট্রোনাইজিং এটা দ্বারা যে মেরির যে একটা মানে কি বলে ওটাকে, যে মালকিনের মতো আচরণ সেইটাকে ইন্ডিকেট করা হয়েছে তাই না, বাট অলসো ডিহুম্যানাইজেস মোজেস বাই রেফারিং টু হিম অ্যাজ এ বয়, যে সে এই যে যে হচ্ছে মোজেস তাকে মানুষ বলে মনে করে না বা বড় বলে মনে করে না, সে মনে করে একটা বালকের মতো আর কি। তো এখানে দেখেন যারা নিগ্রো তাদের উপর সবসময় এরকম মানে নির্যাতন চালানো হতো, যে হচ্ছে তাদেরকে মানুষ বলে মনে করা হয় না, যেমনটা এখানে মেরি, সে মোজেসকে মানুষ বলে মনে করে না বা তাকে ইন্ডিভিজুয়ালিটি মানে তাদের ব্যক্তি স্বতন্ত্রবোধ এগুলো তাকে দেয় না, ওকে। যে সে তাকে তার সমস্ত যে অধিকার টধিকার এগুলো থেকে বঞ্চিত করে, বরং যে তাকে একটা মানে বালক বলে অভিহিত করছে। এটাই হচ্ছে হোয়াইটদের যে আচরণ নিগ্রোদের উপরে আর কি, ওকে, বা হোয়াইটরা যেমনটা নিজেদেরকে মনে করে নিগ্রোদের উপরে, সিস্টেমেটিক্যালি তারা ডিহুমানাইজ হয়, কারা নিগ্রোরা, কাদের হাতে, হোয়াইটদের হাতে। তো সেইটা এখানে ফার্স্ট স্টেশনে ইন্ডিকেট করা হয়েছে। স্টেশনের সমস্যা আছে ভাইয়া? এরপরে দেখেন ইকোনমিক অ্যান্ড লেবার এক্সপ্লয়টেশন, ওকে। তো বলছে দ্য ইকোনমিক এক্সপ্লয়টেশন, যে দ্য ইকোনমিক এক্সপ্লয়টেশন অফ ব্ল্যাক আফ্রিকান ইজ এভিডেন্ট ইন দেয়ার ট্রিটমেন্ট অন দ্য ফার্ম, যে ফার্মে তাদের সাথে কেমন আচরণ করা হয় সেটা দ্বারা আমরা বুঝতে পারি তাদের উপর কেমন আর্থিক বা অর্থগত দিক থেকে নির্যাতন চালানো হয় আর কি। যে দে আর পেইড ইনসাফিসিয়েন্ট স্যালারি, যে তাদেরকে যথোপযুক্ত বা পর্যাপ্ত স্যালারি দেওয়া হয় না, অ্যান্ড এক্সপেক্টেড টু টলারেট পুর লিভিং কন্ডিশন, এবং তাদেরকে মানে যত প্রকার গরিবী জীবন ধারণ করা সম্ভব হয় তাদের সেইটাই করানো বা করতে বাধ্য করা হয়। এক্সপেক্টের পরিবর্তে আপনি বাউন্ড টু টলারেট অ্যান্ড বাউন্ড টু টলারেট, হ্যাঁ ওটাও হবে যে দে অ্যান্ড বাউন্ড টু টলারেট পুর লিভিং কন্ডিশনস, তাদেরকে বাধ্য করা হয় পুর লিভিং কন্ডিশনে। না না বাউন্ডেড কেন, বাউন্ড হবে, টু আছে না। ও হচ্ছে, হ্যাঁ এইখানে ফাউন্ডেড হবে, আমি মেসেজ মানে হচ্ছে টলারেটার পরিবর্তে মানে আমি খেয়াল করছি টলারেটটা, হ্যাঁ ওখানে হচ্ছে বাউন্ডেড হবে। এরপর কি বলছে যে হেয়ার ব্ল্যাক ওয়ার্কার্স আর গিভেন মিনিমাল কম্পেনসেশন ফর লেবার ইন্টেনসিভ ওয়ার্ক, মানে তাদেরকে যে ক্ষতিপূরণটুকু দেওয়া দরকার এগুলো দেয়, মানে ক্ষতিপূরণ বলতে তাদের যতটুকু আসলে টাকা পয়সা প্রাপ্য এগুলো তাদেরকে দেওয়া হয় না। So the narrator describes a supper when it was brought in by Moses consisted কি আছে of a tray of tea, some bread and rather rancid butter,
আচ্ছা, র্যাঞ্চিড শব্দের অর্থ মনে হয় থেতলে যাওয়া বা মানে একটু একটু পচে যাওয়া এরকম টাইপের আর কি বোঝায়। অ্যান্ড এ চাঙ্ক অফ কয়েল মিট মানে তাকে এইরকম খাবার দাবার দেওয়া হয় রাতে, ওকে, মানে যেগুলো আসলে ভালো না তাই। So this meal is likely similar to what the workers received. This symbolizes their poor living condition and exploitation. এবার কি বলছে, সাইকোলজিক্যাল অ্যাবিউজ অ্যান্ড ফিয়ার, যে দ্য সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন অ্যান্ড কন্ট্রোল এক্সারসাইজড ওভার ব্ল্যাক ওয়ার্কার্স ইজ নোটিসেবল, মানে এখানে নিগ্রোদের উপর এরকম যে তাদেরকে সাইকোলজিক্যালিও প্রভাবিত করানো হয় আর কি, ওকে, অথবা তাদের উপর কন্ট্রোল এক্সারসাইজ করে হোয়াইটরা। যে মেরিস ইন্টারাকশন উইথ মোজেস আর ফিল্ড উইথ ফিয়ার অ্যান্ড সাসপেকশন, যেমন মেরির সাথে মোজেসের যে কথোপকথন আর কি, আমরা এখানে কি দেখি, ভয় দেখি, সন্দেহ দেখি। শি ইউজেস ইট টু মেনটেন কন্ট্রোল, সেগুলা কেন ইউজ, ভাইয়া? জি, এটা হচ্ছে মোজেসের ভয়, যে যারা কিনা নিগ্রো, মানে মানে বলতে পারেন উভয়টারই ভয়, যে মোজেস মেরিকে ভয় পায়, মেরি মোজেসকে ভয় পায় আর কি। স্পেশালি এখানে মেরির কথা উল্লেখ করছে, যে সেগুলো কেন ইউজ করে, তাকে কন্ট্রোল করার জন্য, ভাইয়া। আচ্ছা, এটা বলছে যে রিফ্লেক্টিং অন এ টার্স নাকি টেন্স মোমেন্ট, লেসিং সেইস, ওকে, যে এরকম একটা মানে ভয়াবহ মুহূর্তে লেসিং সেরকম একটা কথা বলছে, কি যে when the native come to clear away the dishes, there was an incident that caused him to grind his teeth and go white with anger. আচ্ছা, এরপর বলছে যে this incident highlight the constant tension and the psychological dominance maintained by the white employers, মানে হোয়াইট এরকম ভাবে হচ্ছে নিগ্রোদেরকে ডোমিনেট করে আর কি, ওকে, বা সাইকোলজিক্যালি এরকম ভাবে তাদেরকে নির্যাতন করে, ম্যানিপুলেট করে, সেই দিকটা হাইলাইট করা হয়েছে। এবার কি বলছে, সোশ্যাল সেগ্রিগেশন। সেগ্রিগেশন শব্দের অর্থ বিভক্তি বা আলাদা আর কি। তো বলছে সোশ্যাল সেগ্রিগেশন ইজ স্ট্রাকলি পোর্ট্রাইটেড ইন দ্য নভেল। ব্ল্যাক আফ্রিকানস অ্যান্ড হোয়াইট লিভ ইন ডিরেক্টলি সেপারেট ওয়ার্ল্ড, যে মানে উভয় আলাদা আলাদা, এটা অনেকটা প্যাসেজ টু ইন্ডিয়া নভেলের মতো, যে দুইটা জায়গা আলাদা আলাদা। দ্য আফ্রিকানস ইন্ডিওর ইন্টেরিয়র না ইনফেরিয়র কন্ডিশন, যারা আফ্রিকার তারা কি একেবারে ন্যূনতম কন্ডিশন তারা সহ্য করে, মানে নিগ্রো যারা আর কি, ওকে, বা ওখানে নেটিভ যারা। দিস সেপারেশন ইজ এভিডেন্ট হোয়েন মেরি রিফ্লেক্ট অন হার সোশ্যাল ইন্টারাকশন উইথ ব্ল্যাক সার্ভেন্ট, আমরা সেই সেপারেশনটা স্পষ্ট মানে কখন থেকে, যখন মেরি সে তার মানে ফার্মের যে ব্ল্যাক আফ্রিকান তাদের সাথে ইন্টারাক্ট করে, কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে সেই সময়। এরপরে কি বলছে, যে ফিজিক্যাল এবিউস অ্যান্ড থ্রেটস, শুধুমাত্র মানে মানুষ, বুঝি নাই, আবার একটু বলেন। সোশ্যাল সেগ্রিগেশনে, হ্যাঁ, তো আমরা তো এখানে আফ্রিকানদেরকে কিভাবে ট্রিট করা হচ্ছে সেইটি আমরা কোশ্চেনে পড়ছি, আমরা কি হোয়াইটদের কিভাবে ট্রিট করা হচ্ছে সেটা তো আমরা এখানে পড়তেছি না, তাই না? আমাদের কোশ্চেনে দেখেন, হাউ আর দ্য নিগ্রো ট্রিটেড, এইরকমই ছিল ভাইয়া, হোয়াইটদের ছিল না। জি। আচ্ছা, এরপরে কি বলছে, যে ফিজিক্যাল এবিউস এন্ড থ্রেটস, যে থ্রেটস অফ ভায়োলেন্স আর এ কমন কি কন্টিনিউয়াস অ্যাজ এ কন্টিনিউয়াস রিয়েলিটি ফর দ্য ব্ল্যাক ক্যারেক্টার্স। দ্য কি বলছে, পটেনশিয়াল ফর ফিজিক্যাল এবিউস হ্যাংস ওভার দেয়ার ইন্টারাকশন উইথ হোয়াইট এমপ্লয়ার্স, মানে যারা নিগ্রো তারা সবসময় আসলে এমন ভয় পাইতো যে হোয়াইটরা না জানে কখন যে তাদের উপর ফিজিক্যাল এবিউস করে, মানে শারীরিকভাবে মারধর করে। পটেনশিয়াল মানে বোঝা সম্ভাব্য আক্রমণ আর কি, এটা ইন্ডিকেট করা হয়েছে। যে ফর এক্সাম্পল দ্য ন্যারেটিভ, তবে জি জি, মানে জি, মেরিদেরকে মানে হোয়াইটদেরকে ভয় পাইতো ব্ল্যাক ক্যারেক্টাররা, তাই। আচ্ছা, এরপর কি বলছে, যে দ্য ন্যারেটিভ টেনশন ইনক্রিজেস হোয়েন মেরি ফিলস থ্রেটেন বাই মোজেস, যেমন এখানে মেরি হচ্ছে সে মোজেসের দ্বারা থ্রেটেড হয়, ওকে, মানে সে তাকে ভয় পায়, এটা ইন্ডিকেট করা হয়েছে। যে দিস রিভিলস দ্য আন্ডারলাইং ভায়োলেন্স ইন দেয়ার রিলেশন, এটা তো ইন্ডিকেট করেছে কি, মানে একে অপরের প্রতি সবসময় তারা ভায়োলেন্ট আচরণ করতো আর কি, বা করতে চাইতো এরকম। মানে এখানে এইভাবে না লিখে আর কি আলাদা আলাদা করে লিখলে ভালো হইতো, যে স্পেশালি নিগ্রো যারা তারা সবসময় ভয়ে থাকতো হোয়াইটদের ভায়োলেন্ট আচরণ, যে যখন কিনা সেই আমরা
এখানে লিখতে পারেন হচ্ছে যে দা নিগ্রোস অথবা দা নেটিভস আর অলওয়েজ ইন ফিয়ার, যে তারা সবসময় ভয় থাকতো বিকজ যে লাইনে সমস্যা আছে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে ওইখান থেকে বাদ দিয়ে লিখতে পারেন যে দা নিগ্রোস আর অলওয়েজ ইন ফিয়ার, তারা সবসময় ভয় থাকতো বিকজ দা হোয়াইটস হচ্ছে অকেশনালি থ্রেটে কি threatened them, না না threatened them, the whites occasionally threatened them and physically abused them, তাই them, জি, হচ্ছে ওই দুই লাইনের পরিবর্তে এইটুকু লিখতে পারেন। এরপর ওই স্ট্যান্ড মানে কোটেশনটা লিখতে পারেন যে মেরি এসকি স্ক্রাম্বেলড আউট অফ হার সিট অ্যান্ড শাউটেড ফ্রম দ্য ডোরওয়ে, মনে হয় নাকি নাকি ডকওয়ে মনে হয়, মোজেস মোজেস, হার রিয়াকশন ইন্ডিকেট বোথ ফিয়ার অ্যান্ড পটেনশিয়াল ভার বাড়াতে, এখানে মেরির আচরণ দ্বারা ভয় প্লাস হচ্ছে হিংস্র আচরণ দুইটাকে ইন্ডিকেট করা হয়েছে। আচ্ছা, এরপর কি বলছে, ল্যাক অফ লিগাল অর সোশ্যাল protection. So black Africans have little or no protection from exploitation and abuse. তাদের যেন কোনো প্রকার মানে এই যে এত নির্যাতন চালানো হতো যে তাদের যেন কোনো প্রকার প্রোটেকশন ছিল না আর কি, বা সুযোগও ছিল না। যে দ্য লিগাল অ্যান্ড সোশ্যাল সিস্টেমস আর হেভিলি ইনক্লাইন্ড ইন ফেভার অফ হোয়াইটস, মানে সবকিছু আসলে নিগ্রো হোয়াইটদের জন্য ছিল, নিগ্রোদের জন্য না। দিস লিড সীমাবদ্ধ, না সীমাবদ্ধ না, এখানে বলছে দ্য লিগ্যাল অ্যান্ড সোশ্যাল সিস্টেম, এই যে যে মানে হচ্ছে আইনগত অথবা সামাজিক যে নিয়ম কানুন গুলো আর হেভিলি লিমিটেড, এবং সেগুলো শুধু সীমাবদ্ধ ছিল তাদের ক্ষেত্রে ইন ফেভার অফ হোয়াইটস, মানে সেই যে যে হচ্ছে হোয়াইট শুধুমাত্র তাদের পক্ষে সেগুলো সীমাবদ্ধ ছিল, যারা নিগ্রো তারা মানে তারা ওগুলো পাইতো না বা তাদের জন্য ওগুলো অ্যাপ্লাই করা হইতো না। হ্যাঁ, এটাই। So, এরপর বলছে কি যে দিস লিভস ব্ল্যাক ওয়ার্কার্স পাওয়ারলেস এগেইনস্ট ইনজাস্টিস, সুতরাং তারা কি এই ক্ষেত্রে টোটালি অসহায়ের মতো ছিল। দ্য সিস্টেমেটিক ইনজাস্টিস ইজ এ ফান্ডামেন্টাল ক্রিটিক, কি বলছে, হ্যাঁ, যে দিস সিস্টেমেটিক ইনজাস্টিস, এই যে যে মানে হচ্ছে একটা মানে অবিচার একটা প্রক্রিয়া, ইজ এ ফান্ডামেন্টাল ক্রিটিক লেসিং এফোর্টস, এইটা কি আসলে এই যে যে লেসিং সে মানে মৌলিকভাবে সমালোচনা করছে থ্রু দ্য নভেল ন্যারেটিভ স্ট্রাকচার অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এই নভেলের যে গঠন বা এই নভেলের যে চরিত্র তাদের মাধ্যমে, মানে এই নভেলের মাধ্যমে এই টুরিস্ট আসলে ওই দিক থেকে সমালোচনা করছে যে নিগ্রোদের জন্য সবকিছু আসলে লিমিটেড ছিল, বাট হোয়াইটরা সেটা পরিপূর্ণরূপে এনজয় করতে পারতো আর কি, ওকে, বা মানে শুধুমাত্র সেটা হোয়াইটদের জন্যই ছিল, নিগ্রোদের জন্য সেগুলো অ্যাভেলেবল ছিল না, এই দিকটাকে সমালোচনা করছে, তাই বলছে যে থ্রু দিস পয়েন্টস লেসিং পেইন্টস এ হার্শ পিকচার অফ দ্য কলোনিয়াল ল্যান্ডস্কেপ ইন সাউদার্ন রোডেশিয়া, মানে সেই সাউদার্ন রোডেশিয়াতে যে একটা সাম্রাজ্যবাদী মনোভাব এরকম একটা তিক্ত ছবি বা এরকম একটা হচ্ছে কি তীব্র ছবি তুলে ধরছে এখানে সেই তাদের নির্যাতনের। So the Grass is singing critically examines the oppressive treatment of black Africans within a colonial context, যে সেই colonial context এ যারা কিনা ওখানে নিগ্রো ছিল ওদের উপর যে অপারেশন চালানো হয়তো সেই অপারেশনের চিত্র এখানে তুলে ধরছে। The novel serves as a significant reminder of the devastating impact of colonialism on the native population of Africa, যে আফ্রিকার নেটিভদের উপর আসলে সাম্রাজ্যবাদের একটা ভয়ানক ইম্প্যাক্ট ছিল বা একটা ক্ষতিকর ইম্প্যাক্ট ছিল, ওকে। তো এই হচ্ছে এখানে নিগ্রোদেরকে কিভাবে আসলে ট্রিট করা হয়েছে বা তাদের সাথে কেমন আচরণ করা হয়তো সেটার একটা চিত্র, বা এখানে সাম্রাজ্যবাদের কোন চিত্রটা আমরা পাই। এটা নিয়ে কি সমস্যা আছে ভাইয়া? তো আজকে এতটুকুই থাক তাহলে। না ভাইয়া, আজকে আর পড়ানো যাবে না এখন। ভাইয়া সময়
সময় বেশি, এখন সময় আমি না পাইলে আমি আপনাকে কেমনে দিব বলেন? আমি তো বলছি যে শুক্রবার দিন যদি আমি এক্সট্রা সময় পাই, আপনাকে শুক্রবার দিন এক্সট্রা সময় দিতে পারবো। আচ্ছা ভাই, ঠিক আছে।